যারা হিন্দু ধর্মাবলম্বী তারা ভগবান, খ্রিস্টানরা গড, মুসলমানরা যারা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে খোদাই আইন রয়েছে, ল অফ নেচার, সেই ল অফ নেচারের বৈশিষ্ট্য হলো যে মানে যিনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারের সর্বোচ্চ তাপ চাপ অনুভব করার ক্ষমতা, ওই চেয়ারের ভবিষ্যৎ এবং ওই চেয়ারে নিয়ে যে কী হবে এটা তার আচার আচরণ চালচলনে ওটা ফুটে ওঠে। ধরুন একজন রাজা খুব ভালো করে রাজ্য চালাচ্ছেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। সম্রাট আকবরের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কী অবস্থায় চলেছে। আপনি সাম্রাজ্য ভালো চলছে না, রাজা খুব দুর্দশাগ্রস্ত। আপনি বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, তার পোর্ট্রেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে সে কত বিপদের মধ্যে তিনি ছিলেন এবং রাজ্যকে সেভাবে রেখেছিলেন। এনিওয়ে, একইভাবে শেখ হাসিনার যে পতন হবে সেটা 2024 সনের এপ্রিল থেকেই কিন্তু মোটামুটি বোঝা গিয়েছিল। তার কথাবার্তা এলোমেলো হয়ে গেছিল, তার ডান বাম সব মানে এলোমেলো হয়ে গিয়েছিল। তিনি অতিরিক্ত আত্মবিশ্বাস, আবার কখনো কখনো অতিরিক্ত সন্দেহ, তিনি কখনো খুব হাসি, কখনো কান্না, এইভাবে 2024 সনের শুরুটা তার হয়েছিল। তারপর তিনি যখন চীনে গেলেন, চীন থেকে যেভাবে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলেন, তিনি যে উচ্ছ্বাসা নিয়ে, আবেগ নিয়ে তিনি দিল্লিতে গেলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা হিতে বিপরীত হলো এবং তিনি সেখানে গিয়ে তৃতীয়বারের মতো মানে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃতীয়বার না চতুর্থবার হলো, 2009, 2014, 2018, 19 চতুর্থবারের মতো, টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি যে অভ্যর্থনা আশা করেছিলেন ওটা তিনি পাননি। এই জন্য তিনি মনঃক্ষুণ্ণ হন। আবার অন্যদিকে তিনি যে ভূমিধস বিজয় লাভ করে সেখানে গিয়েছিলেন এবং কৌশল করে যেভাবে বিজয়ী হয়েছিলেন, এটাকে ঠাট্টা করে মস্করা করে তিনি নরেন্দ্র মোদীকে নাকি খোঁটা দেওয়ার চেষ্টা করেছিলেন। নাকি বললাম, কথাটা সত্য মিথ্যা আমরা জানি না। এর কারণ হলো ওইবার মানে এখন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছেন, যে ভোটের মাধ্যমে তিনি এসেছিলেন, সেই ভোটের পরপরই শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন। তো তখন নরেন্দ্র মোদীর জয়লাভ করাটা আসলে খুব কঠিন একটা বিষয় ছিল। সবাই ধরে নিয়েছিল যে এই যাত্রা নরেন্দ্র মোদী ফেল করবে এবং তাকে ছোট ছোট বিরোধী দল নীতিশকে ম্যানেজ করে তারপর তাকে ক্ষমতায় কিন্তু থাকতে হয়েছে। তো তখন নাকি তিনি উদাহরণ দিয়েছিলেন যে আপনি এত কম বিজয় হলেন, মানে এত কম ভোট পেয়ে হলেন কেন, বা আমাকে বললে, আমার পলিসি অনুসরণ করলে আপনি তো অনেক ভোট পেতে পারতেন বা অনেক পদ পদবি পেতে পারতেন। এগুলো যদিও বোগাস কথা 99%, কিন্তু সবাই এটা বানিয়ে ফেলেছে। কিন্তু দিল্লি থেকে তার যে প্রত্যাবর্তন, তিনি দিল্লি থেকে যেভাবে এসেছেন তার মনে ভয় ছিল, বেদনা ছিল, কষ্ট ছিল এবং আবার তিনি যখন চীনে গেলেন ওখানে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হলো। তারপরে বাংলাদেশে এলেন, বাংলাদেশে এনে আসার পর তিনি তো একেবারে বেসামাল। তিনি যে সকল কথাবার্তা বললেন যে সেই সংবাদ সম্মেলনে, ফলে তার বিরক্তি, তার ক্রোধ সব কিছু রীতিমতো উপচে পড়লো। সেখানে তিনি রাজাকারের বাচ্চা কাচ্চা বলা শুরু করলেন। তারপরে যখন আন্দোলন শুরু হলো, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হলো এবং মেট্রো রেল দেখতে গিয়ে তিনি যেভাবে কাঁদলেন, এটা আসলে তার সঙ্গে মানায় না। এরপর তার আরও কিছু ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি এখন ইদানিংকালে, যে তিনি কথা বলতে গিয়ে বারবার এলোমেলো হয়ে যাচ্ছেন, আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন। তারপরে তিনি রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির লোকদের সঙ্গে বৈঠক করছেন, কথার কোনো ধারাবাহিকতা নেই, কমেন্ট নেই, কিচ্ছু নেই। মানে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তখনই বোঝা গিয়েছিল যে শেখ হাসিনা ইজ নো মোর। একইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার বুঝতে হয় যে তার ক্ষমতা কতদিন প্রলম্বিত হবে, তার অধীনে কি নির্বাচন হবে, তিনি কি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, না এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানরূপে নির্বাচন পরিচালনা করবেন, সব কিছু কি ঠিকঠাক মতো আছে, এগুলো যদি আপনি দেখেন বা বোঝার চেষ্টা করেন তাহলে তার ডানে বামে তাকাতে হবে। যদি আপনি তার ডানে বামে তাকান, মানে ডান দিকে কারা আছেন, বাম দিকে কারা আছেন, ডানপন্থী বামপন্থী, যেভাবেই আপনি নেন না কেন, দেখবেন যে তার ডান বাম সব এলোমেলো হয়ে গেছে, তার সামনে পেছনে সব কিছু এলোমেলো হয়ে গেছে। পেছনে যে সকল মানুষ
তাকে আক্রমণ করার, তাকে অপদস্থ করার, তাকে হেয় করার জন্য গত 1 বছর যাবৎ চেষ্টা চরিত করে যাচ্ছিল, তারা ক্রমশ শক্তিশালী হয়ে পড়েছে এবং তারা জানান দিচ্ছে তাদের কথা দ্বারা, বার্তা দ্বারা, আক্রমণ দ্বারা, তাদের আচরণ দ্বারা প্রতি মুহূর্তেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেরেশান করে তুলছেন এবং তার যারা সঙ্গী সাথী তাদেরকেও পেরেশান করে তুলছেন। যদি তার ডান দিকে জামাতকে ধরেন, বাম দিকে বিএনপিকে ধরেন, বা বাম দিকে জামাতকে ধরেন, ডান দিকে বিএনপিকে ধরেন, পেছনে যদি আওয়ামী লীগকে ধরেন, সামনে যদি এনসিপিকে ধরেন, তাহলে দেখুন তো গত 3 মাসে কোনো কিছু ঠিক আছে কি না, কোনো কিছু ধারাবাহিকভাবে চলছে কি না। এবং তারা সবাই মানে আমরা এ যাবৎকালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপলক্ষ করে কেউ কোনো কথা বলিনি এবং টিল নাও এখন পর্যন্ত আমরা উপদেষ্টা পরিষদের পরিবর্তন চাচ্ছি, আমরা মবের বিরুদ্ধে কথা বলছি, আইনশৃঙ্খলা উনি ভালো রক্ষা করতে পারছেন না এ কথা বলছি, ওনার কিছু সমালোচনা করছে যে উনি সেই ঋণগুলো মকুব করে নিয়েছেন, তারপরে উনি গ্রামীণ ফোনকে সুযোগ দিয়েছেন, নতুন বিশ্ববিদ্যালয় নিয়েছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ করছি, কিন্তু ওনাকে ছেড়ে দিচ্ছি না, ওনাকে বলছি না যে চলে যান আপনি, আপনার দ্বারা হবে না, আমরা কেউ কিন্তু বলছি না। কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে কেউ কেউ কিন্তু এই কথা বলার চেষ্টা করছেন যে নো মোর ইউনূস, চলে যান আপনি, বা তার বিরুদ্ধে অনেকে মিছিল করার চেষ্টা করছেন, কথাবার্তা বলার চেষ্টা করছেন। এটা কিন্তু তিনি যেভাবে অভিষিক্ত হয়েছিলেন এবং যেভাবে আশা নিয়ে এসেছিলেন এবং গত 11 সময়টাতেও এরকম একটা ভাইব তৈরি হয়েছিল এবং ঠিক সেই ভাইবটি 6-7 মাসের মাথায় এসে হোঁচট খেয়ে পড়ে। তিনি 6 মাসের বেশি মানে তার সেই যে তার সম্পর্কে যে ইতিবাচক ধারণা 11 সময় হয়েছিলেন এবং তখন তিনি সম্ভবত কি একটা নাগরিক পার্টি না কি যেন একটা তৈরি করতে চেয়েছিলেন। আবার ঠিক একইভাবে এইবারও সেই দিয়া নাগরিক ন্যাশনাল সিটিজেন পার্টি বা নাগরিক পার্টি এরকম এখন এনসিপি করার চেষ্টা করছেন। তার সেই আগের যে রাজনৈতিক অভিলাষ এটা যে বন্ধ হয়নি এই নামের দিকে তাকালেই বুঝতে পারবেন, এনসিপি এবং ওই আমলের নাগরিক। এবং ওই সময়টিতে তার যার সঙ্গে যারা এসেছিলেন বলতে গেলে সবাই কিন্তু বেজ্জতি হয়েছেন, সবাই যাকে বলা হয় রাজনীতির মাঠ থেকে তাদের সমস্ত ক্যারিয়ার শেষ করে গেছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের 11 সময় যারা তার সঙ্গী সাথী হওয়ার চেষ্টা করেছিলেন গোপন এবং প্রকাশ্যে, এবং তাকে যারা প্রক্সি দেওয়ার চেষ্টা করেছিলেন 11 সময় যারা কিংস পার্টি রূপে সেকেন্ড, থার্ড, ফোর্থ লেয়ার তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্রন্টিয়ার লাইনে একদম প্রথম সারিতে তাকে ক্ষমতার কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিলেন, সেই ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি থেকে শুরু করে অন্য যারা আছেন সব তছনছ হয়ে গেছেন। আবার ডক্টর মোহাম্মদ ফেরদৌস আহমেদ কুরেশির সঙ্গে যারা যারা এসেছেন তারাও তছনছ হয়ে গেছে। এই সরকার আসার পরে গত 1 বছরে যে কয়টি নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করা হয়েছে এবং যে সকল লোক তাকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছেন, সেটা ফরহাদ মাজহার বলেন, শওকত মাহমুদ বলেন, এবং এটা যে আজকের ঘটনা নয়, অনেক আগে একবার মনে আছে আপনাদের আওয়ামী লীগ জমানাতে শওকত মাহমুদ, সাংবাদিক শওকত মাহমুদ এবং ফরহাদ মাজহাররা শেরাটন অথবা সোনারগাঁ হোটেলে একটা বিরাট অনুষ্ঠান করেছিলেন, কি একটা নাম দিয়ে, ওটা নিয়ে বিএনপি ভীষণ ক্ষেপে গিয়েছিল এবং বিএনপি শওকত মাহমুদকে, তিনি তো বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে বহিষ্কার করেছিলেন। তো সেই ঘটনাটা মনে রাখেন। তারপরে আবার এই সময়টিতে এসে শওকত মাহমুদদের নতুন দল করা, নতুন একটা দল করা, ইলিয়াস কাঞ্চন সহ সবাই সহ সেই দল বিশাল জাঁকজমকপূর্ণভাবে দল করলো, মনে হচ্ছে যে এই দলই ক্ষমতা চলে আসবে। আবার দেখা গেল সেই দলের কোনো নামগন্ধ নেই এবং সেই দলে অনেককেই আহ্বান করা হলো। এর বাইরে বিএনপি থেকে যারা বিভিন্ন সময় বের হয়ে দল করেছিলেন, বিএনপির সময় 11 সময় যারা বিএনপির বিরুদ্ধে অবস্থান করেছিলেন, তাদেরকেও কিন্তু গত 1 বছরে বেশ কয়েকবার ভিন্ন অ্যাঙ্গেল থেকে নড়াচড়া করতে দেখা গিয়েছে এবং স্পষ্টতই ধারণা করা হয় এরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেল্প করার জন্য, এনসিপিকে হেল্প করার জন্য, বিএনপিকে এবং আওয়ামী লীগকে বিপদে ফেলার জন্য, -2 কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। ফলাফল শূন্য। এরপর যদি আপনি চিন্তা করেন জামাত, তো জামাত এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন ইসলামী দলগুলো, তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে সামনে পিছনে ডানে বামে বহুভাবে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে এবং আনকন্ডিশনালি, মানে এই ভদ্রলোককে যদি পারতেন তারা কিয়ামত পর্যন্ত রেখে দিতেন যে আল্লাহ তুমি একে হায়াতে তৈয়বা দান করো, ইনি যেন একেবারে কিয়ামত পর্যন্ত থাকেন এবং ইমাম মাহাদি যখন আসবেন তখন যেন তার হাত থেকে ক্ষমতা
আমরা সেই ইমাম মাহাদির হাতে দিয়ে একটা গাজওয়াতুল হিন্দ আমরা চালু করতে পারি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এম্পাওয়ার্ড করে তার নেতৃত্বে ভারতের 7 সিস্টার দখল করা, ভারত দখল করা, দিল্লি দখল করা, পাকিস্তান দখল করা, এবং ঢাকাকে বাংলা বিহার উড়িষ্যার নয়, সুবে বাংলা নয়, একেবারে পাক ভারত উপমহাদেশের যেভাবে সবচেয়ে বড় ডাইনেস্টি, দুটো ডাইনেস্টি তৈরি হয়েছিল মুঘল জামানাতে আওরঙ্গজেবের যে রাজত্ব, ওই সময়টাতে ভারতবর্ষের মানচিত্র সবচেয়ে বড় ছিল। আর এর আগে যেটা ছিল সেটা হলো অশোকের জামানাতে চন্দ্রগুপ্ত মৌর্য ডাইনেস্টির তৃতীয় সম্রাট, মানে প্রথমে হলো চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসারের ছেলে হলো অশোক, সম্রাট অশোক দ্য গ্রেট। তো সেই অশোকের যে মানচিত্র, ওটা হলো দ্বিতীয় বৃহত্তম মানচিত্র। এবং নরেন্দ্র মোদীর টার্গেট যে ভবিষ্যতে ভারতবর্ষকে এমন একটা শক্তিশালী করে অশোক যে ভূমির উপরে প্রভাব বিস্তার করেছিল, সেই ভূমি অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলা, বিহার, উড়িষ্যা সব তিনি দখল করে ফেলবেন। এজন্য পার্লামেন্টে সেই অশোক জমানার একটা মানচিত্র, যেটিকে বলা হয় অশোক চক্র, সেই অশোক চক্র তিনি স্থাপন করেছেন, এবং এটা নিয়ে সারা দুনিয়াতে তর্ক বিতর্ক হচ্ছে। তো সেই মোদির অশোক চক্রকে চ্যালেঞ্জ জানিয়ে কেউ বাদশাহ আলমগীর চক্র, মানে বাদশাহ আলমগীর আওরঙ্গজেবের জামানাতে যে বিশাল অংশ ছিল, যেটা সম্রাট অশোকের জামানায় হয়নি, আলমগীরের জামানাতে কিন্তু এই যে দক্ষিণ ভারত অর্থাৎ দাক্ষিণাত্য গুজরাট, এই পুরো এলাকা, মহারাষ্ট্র পুরো এলাকা দিল্লির অধীনে নিয়ে আনা হয়েছিল, যেটা অশোকের জামানাতে হয়নি। তো এবং এর বাইরে আফগানিস্তান পার হয়ে এখন যে মধ্য এশিয়ার কয়েকটি অঞ্চলেও কিন্তু আওরঙ্গজেবের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল। তো কাজেই এখন লক্ষ লক্ষ যুবকদের মনে, তরুণ যুবকদের মনে ইসলামাইজেশনের, যাকে বলা হয় চিন্তাধারা ঢুকিয়ে, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে 22 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, পাকিস্তানে 22 কোটি, ভারতে 35 কোটি, তো সব মিলিয়ে 75 কোটি মুসলমান, এরা তো সারা দুনিয়া ডমিনেট করতে পারে, সারা দুনিয়া ডমিনেট করতে পারে। শুধুমাত্র একটু শুরু করতে হবে, একজন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বা একজন ইনকিলাব জিন্দাবাদ বলে একটা স্লোগান দিলে বাকি সবাই সেখানে গিয়ে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবং মোদি বাহিনীকে পরাজিত করে তছনছ করে দেবে। এইরকম ইগো এবং সুখ স্বপ্নে বিভোর অসংখ্য মানুষ রয়েছে এই বাংলায়। তো যারা গত একটা বছর ধরে, মানে এই স্বপ্ন কিন্তু আজকের নয়, এই স্বপ্ন সেই পাকিস্তান জামানা থেকে আমি যেটা বললাম, আর সেই স্বপ্নের একেবারে চূড়ান্ত রূপ লাভ করেছে কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে। এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে, পেছনে, ডানে, বামে যেভাবে তার জন্য একটা প্রতিরক্ষা বহু তৈরি করে তাকে শক্তিশালী করে আসছিল, সেই বহুটা কিন্তু ভেঙে গেছে। এবং যেহেতু সেই প্রতিরক্ষা বহুটা, ওয়ালটা ভেঙে গেছে, সেই জায়গাতে অজানা ভয়, অজানা শঙ্কা, অজানা শক্তি, অজানা আতঙ্ক ঘেরাও করেছে। আর এর ফলে ওনার কথাবার্তা এলোমেলো হয়ে গেছে, ওনার কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা সেটা নষ্ট হয়ে গেছে, এবং উনি যে সকল সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেই সিদ্ধান্তগুলো কতটা তৃণমূলে বাস্তবায়িত হচ্ছে, কতটা কেন্দ্রে বাস্তবায়িত হচ্ছে, কতটা সচিবালয়ে বাস্তবায়িত হচ্ছে, কতটা ইউনিয়ন পরিষদের যে তহসিল অফিস সেখানে বাস্তবায়িত হচ্ছে, এটা যদি আপনারা মূল্যায়ন করেন রীতিমতো আঁতকে উঠবেন। তাহলিল, ওয়াজ, মাহফিল, জিকির, আজকার এগুলো করেন, ধর্মীয় কর্মকাণ্ড করেন। তারা ভক্তদের সাহায্য সহযোগিতা নিয়ে দেশের সবচেয়ে বড় মাদ্রাসা তারা পরিচালনা করেন। সবচেয়ে বড় না ঠিক, যে কয়টি বড় রয়েছে তাদের মধ্যে, যেমন শর্ষিনার পীর সাহেবের মাদ্রাসা, চরমনায় পীর সাহেবের মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, এরকম কয়েকটি মাদ্রাসা রয়েছে বাংলাদেশে খুব বিখ্যাত। তো সেই দিক থেকে চরমনাই পীর সাহেবদের যে মাদ্রাসা, এটি অনেক পুরনো, ঐতিহ্যবাহী, এবং এখানে বহু সংখ্যক ছাত্র পড়াশোনা করেন। তারা বরিশালের কাছাকাছি যে চরাঞ্চল, চরমোনাই এলাকার বাসিন্দা। জীবনে যাপনে বা যাপিত জীবনে তারা আবহমান বাংলার একেবারে সাধারণ মানুষ। পাঞ্জাবি পরেন, তারপরে লুঙ্গি পরেন, পান খান, তাদের টুপির, মানে চরমোনাইয়ের টুপির একটা বিশেষ স্টাইল রয়েছে, পাতলা কাপড় দিয়ে বিশেষ টুপি তারা পরিধান করেন।
এবং তারা সারা বাংলাদেশ সফর করেন। কেবলমাত্র বরিশাল নয়, সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সফর করেন। তাদের এই যে পীর, তারা যে পীর, তাদের বাবা পীর ছিলেন, তাদের দাদা পীর ছিলেন, তাদের বড় দাদা মানে দাদার বাবা তিনিও পীর ছিলেন। বহু জেনারেশন ধরে তারা এই পীর হয়ে আসছেন। তো কাজেই তাদেরকে কেন্দ্র করে ওই এলাকার বাসিন্দা বা ভক্ত মুরিদানদের যে আবেগ, এটা বাইরের লোক কল্পনা করতে পারবেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার নানা অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন, ব্রিটিশ জমানার। তো ব্রিটিশ আমলে তিনি সেই সময়টাতে র্যালি সাইকেল চালাতেন, তারপরে রোলেক্স ঘড়ি পরতেন, আর তার যে রেডিও ছিল মার্ফি রেডিও। এবং ফরিদপুর জেলাতে কৃষ্ণপুর ইউনিয়নে শৈলডুবি গ্রামে সেই শফিক উদ্দিন ব্যাপারী আমার দাদার বাবার নাম, আর আমার দাদার নাম রফিক উদ্দিন ব্যাপারী। তাদের মতে স্মার্ট, শিক্ষিত এবং ধনী ব্যক্তি ফরিদপুর জেলাতে খুব অল্প ছিলেন, ফরিদপুর জেলাতে, সে ব্রিটিশ জমানা থেকে। তো তারা মানে নানা বাড়ি, মানে ওই সময় ব্যবসা এবং কৃষি প্রধান, মানে জমিদারি প্রথা আমি দেখিনি, কিন্তু সত্যিকার অর্থে জমিদারি যে চাল চলন ওটা কেমন হতে পারে এটা আমি নানা বাড়িতে দেখেছি। সেখানে কলের গান বাজছে, সেখানে মসজিদ আজান হচ্ছে, ইমাম নামাজ পড়াচ্ছে, বাড়িতে 10-12টা কাছারি ঘর, জামাইরা এসে কাছারি ঘরে থাকছেন। বিশেষ অনুমতি রাত্রি না হলে জামাইরা কাছারি ঘরের সীমা অতিক্রম করে অন্দরমহলে ঢুকতে পারতেন না। এরকম একটা কনজারভেটিভ সোসাইটি। তার সঙ্গে সঙ্গে সেখানে নাটক হতো, থিয়েটার হতো। আমার নানা নাটকে গিয়ে অভিনয় করতেন, এবং ওই আমলে সে ব্রিটিশ জামানাতে সে ওটা কি FA অর এন্ট্রান্স, ওটা তিনি পাশ করেছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন। সেই মানুষ মানে কি বলবো, সে নানা এবং নানি। নানি মানে আমার নানি যে কি সুন্দরী ছিলেন! আপনি এখন ওই যে মহিমা চৌধুরী আছেন না, শাহরুখ খানের সাথে পর্দার সিনেমাতে অভিনয় করেছেন, যার ডুপ্লিকেট কপি। নানি এত সুন্দরী ছিলেন। তো এরকম একটা পরিবারে হঠাৎ করে দেখলাম যে তিনি চরমোনাইয়ের পীর সাহেবের মুরিদ হয়ে গেলেন। আমরা তখন ছোট, স্বাধীনতার পরপর, একেবারে পরপর 72-73 সনের এই ঘটনা। চরমোনাইয়ের পীর হয়ে গেলেন, এবং তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। নানা সেই সাইকেল চালিয়ে ফরিদপুর থেকে সেই চাল ডাল এগুলো সব শহর থেকে কিনে সেই চরমোনাইয়ের পীর সাহেবের মাহফিলে যেতেন, এবং সেই মাহফিল থেকে সেই যে বইগুলো তিনি কিনে আনতেন, নিজে পড়তেন, এবং আমার নানিকে মুরিদ বানিয়ে ফেললেন। নানি আবার সেই গ্রামের সেই 100-150 মহিলাকে মুরিদ বানিয়ে ফেললো। তারা সারাক্ষণ জিকির আজকার করে, একই এক ইলাহি কাণ্ড। তাই আমি বললাম যে ফরিদপুরের মতো জায়গাতে ওইরকম একটা পরিবারে 72-73 সনে চরমোনাই ওভাবে ঢুকে পড়েছে, তাহলে বাংলাদেশের অবস্থা কি, অন্য জায়গার অবস্থা কি এখন, এটা আপনাকে বুঝতে হবে। এটা না বুঝলে আপনার কাছে মনে হবে যে এরা কনজারভেটিভ, এরা ইসলামপন্থী, এরা কি, কিন্তু দে হ্যাভ এ পাওয়ার। তাদের একটা সমর্থন আছে, তাদের একটা পাওয়ার আছে, তাদের একটা শক্তি আছে, তাদের একটা নৈতিক মনোবল আছে, তাদের একটা ব্লাড লাইন আছে। তো এই বিষয়গুলো অনুধাবন করার জন্য একটা জেনারেশন যদি সচ্ছল থাকে, রেসপেক্টেড হয়, সম্মানিত হয়, নিজেদেরকে তারা সম্মানিত মনে করে 100 বছর ধরে, তাহলে রাতারাতি আপনি তাদের সঙ্গে ইচ্ছা করলেও পারবেন না। নতুন ধনীরা, নতুন শিক্ষিতরা তাদের সঙ্গে পারবেন না। তো এখন এই দরবারে যে নেতৃত্ব দিচ্ছেন দুজন ভদ্রলোক, ফজলুল করিম এবং ফয়জুল করিম, বড় ভাই ফজলুল করিম, ফয়জুল করিম, একজন আমির আর একজনের নায়েবে আমির। তো এদেরকে বলা হয়, চরমোনাইয়ের যারা অনুসারী, এদেরকে বলা হয় গরম পীর, গরম হুজুর। তারা গরম গরম কথা বলে, এবং একটা সময় আওয়ামী লীগ জমানাতে বা তারও আগে তারা ঢাকা শহরে যে মিছিল করতো, সবার হাতে একটা লাঠি থাকতো, আমরা এদেরকে মুগুর বাহিনী বলতাম। হু 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 জিকির করতে করতে তারা মিছিল করতো। 20,000-25,000 লোক বাইতুল মোকাররম থেকে বের হয়ে তারা হু 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 করে সেই মিছিল করতো, এবং সেই মিছিলের ভয়ে মানে কি বলবো, তাগড়া মানুষ গ্রাম থেকে আসছে, পাঞ্জাবি পরা,
হাঁটুর উপরে, মানে হাঁটুর টাকনুর মানে 6 ইঞ্চি উপরে তাদের পাজামা পরা, মাজায় আচ্ছা মতো যে তাদের যে যাকে কী বলে, মাজায় গামছার মতো করে পাগড়ি বাঁধা, আর হাতে লাঠি। এটা ঢাকা শহরে আমরা দেখে আসছি, হু 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 করে তারা এগিয়ে যাচ্ছে, স্লোগান দিচ্ছে মুহুর্মুহু। তো সেই দিক থেকে সে তাদের যে গরম ভাবসাব, ওটা এখন এই 2024-25 সনে এসে তারা অনেক ডিসেন্ট হয়ে গেছে। এবং তাদের অনেকগুলো বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হয়, বিশেষ করে তারা জিকির করতে করতে লাফাতে লাফাতে একদম খেজুর গাছের উপরে উঠে যায়। তো এই জিনিসগুলো ভক্তদের আতিশয্য। তো এই যে দুইজন পীর সাহেব, তারা অনেক দিন ধরেই বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। তার বাবাও গুরুত্বপূর্ণ ছিলেন, তার দাদাও গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু এই দুজন পলিটিক্যালি এখন ভীষণ গুরুত্বপূর্ণ। আর জামাতের সঙ্গে তাদের ঐক্য হওয়ার পর তাদের গুরুত্ব আরও বেড়ে গেছে। তো যিনি দ্বিতীয় ভাই, অর্থাৎ নায়েবে আমির ফয়জুল করিম, তিনি এর আগে একটা কথা বলেছেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, যেটি সারা বাংলাদেশে একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল। চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, বা চাঁদা জমা হয় বা চাঁদা সংগ্রহ করা, এরকম একটা কি যেন কথাবার্তা, সেটা চলে যায় লন্ডনে। মুহূর্তের মধ্যে এখন পর্যন্ত এটা ভাইরাল, যাকে বলা হয় স্লোগান। তারপরে উনি বরিশালের আঞ্চলিক ভাষায় বলেছিলেন যে তোমাদের নেতার যে মাজা ভেঙে দিছে মিলিটারি পিটাইয়া, এ কি এমনি এমনি দিছে, কোনো কারণ ছাড়া দিছে? মানে শব্দটা এতটা শ্লেষাত্মক, এতটা সত্য, এতটা নির্মম যে বিএনপির লোক এটা নিয়ে মানুষের সহানুভূতি পেতে চায়, কিন্তু পীরে চরমোনাই যেভাবে বললেন যে তোমাদের নেতার যে কোমর ভাঙ্গে দিছে মিলিটারি পিটাইয়া পিটাইয়া, এটা কি এমনি এমনি দিছে নাকি, বিনা কারণে দিছে নাকি, এই কথাগুলো না একটা ন্যারেটিভ তৈরি করে ফেলেছে। তো এরপরে সাম্প্রতিক সময় তিনি আবার এই ডাকসু বিজয়ের পর তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে বিএনপিকে তিনি রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছেন যে আগামীতে যে নির্বাচন যেভাবে বিএনপি করতে চাচ্ছে ওটা অত সোজা হবে না। যেভাবে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচন করেছিলেন, যেভাবে 81 সালে সাত্তার সাহেব নির্বাচন করেছিলেন, মানুষ আবেগ নির্ভর হয়ে যেভাবে বিএনপিকে ভোট দিয়েছিল, ওটা আর এই বছর হবে না। তিনি বলার চেষ্টা করছেন, তিনি আওয়ামী লীগও খোঁটা দিয়েছেন, যেটা 71 সনকে যেভাবে বিক্রি করে, তারপরে 71কে পুঁজি করে, মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা যেভাবে একটার পর একটা, মানে যাকে বলা হয় রাজনীতির ব্যবসা তারা ফেদে পড়ছেন, 2025 সনে সম্ভব হবে না। তো কাজেই তিনি বিএনপিকে যে কথা বলছেন যে চাঁদাবাজি দিয়ে, মাস্তানি করে, হুন্ডা গুন্ডা করে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করা যাবে না, একেবারে ডাইরেক্ট। দ্বিতীয়ত যে এখন তিনি জিজ্ঞাসা করছেন যে এই যে পাশে প্রশ্ন করছেন যে দেখেন আমরা এখানে মাহফিল করতেছি, তো আশেপাশে সব দোকান থেকে এই বিএনপির লোক এসে চাঁদা নিতেছে, বলেন ঘটনা সত্য কিনা? সবাই বলছে হ্যাঁ হ্যাঁ সত্য। তো বলতেছে যে এখন ক্ষমতা পাও নাই, নির্বাচনে যাও নাই, নির্বাচনে নির্বাচিত হও নাই, তাই যদি তোমরা এই দোকানদারদের কাছ থেকে চাঁদা নিয়ে কোনো দোকানদারকে স্বস্তিতে ঘুমাইতে দিতেছ না, দুদিন পরে তুমি যখন ক্ষমতা পাবা তুমি তো এদেরকে দোকানই করতে দেবা না, দোকানই করতে দেবে না। এখন এই যে নির্মম যে সত্যগুলো, সাহসী যে বক্তব্যগুলো, তো এগুলো তো বিএনপি আসলে অস্বীকার করতে পারবে না। আমি তো নিজের চোখে যা দেখছি, এখন এই কথাগুলো নিয়ে আমি যে বিএনপির পক্ষে গিয়ে এলাকাতে ভোট চাইব, বিএনপির পক্ষে ভোট চাওয়ার জন্য আমার তো সে সাহসই হচ্ছে না। আমার জেলাতে আলতাফ হোসেন চৌধুরী সাহেব আছেন, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বিভিন্ন কথাবার্তা বলছেন যে আমরা পেট্রোল পাম্প দখল করছি, টেম্পো স্ট্যান্ড দখল করছি, ট্রাক স্ট্যান্ড দখল করছি। আর জামাত শিবির তারা কোর্ট কাছারি অফিস আদালত সব জায়গাতে তারা ব্যাংক বিমা গুরুত্বপূর্ণ পদগুলো ম্যাটিকুলাসলি তারা দখল করে ফেলেছে, ফলে আমরা তো তাদের সঙ্গে পারছি না, কৌশলে পারছি না। আবার সেখানে ধরেন মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ, তার পরিশেষে এই যে পীরে চরমোনাই, ওনাদের মতো মানুষ যদি এই ব্যাপারে চাঁদাবাজি নিয়ে, দুর্নীতি নিয়ে, অনিয়ম নিয়ে কথাবার্তা বলেন, তাহলে বুঝতে পারেন যে মানুষের মনোজগতে কী ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি হয়। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপিকে তো কাউন্টার রেভলিউশন লাগবে, কাউন্টার ন্যারেটিভ লাগবে, কাউন্টার প্রোগ্রাম লাগবে। যেভাবে
সাদাবাজ, সাদাবাজি, লন্ডন, তারেক রহমান, ওনাদেরকে সরাসরি ইন্ডিকেট করে তাদের প্রতিপক্ষরা যে সকল কথাবার্তা বলছে, কখনো ছাত্রদের মুখ দিয়ে, কখনো তারা নিজেরা, কখনো আকারে, কখনো ইঙ্গিতে, আর কখনো সরাসরি। এখন এই ন্যারেটিভগুলোকে যদি সরাসরি মোকাবেলা করা না যায়, কিন্তু গালাগালি করে হবে না। যেমন দেখা গেল যে অনেকে এই ৭১ এই কাজ করছো, রাজাকারের বাচ্চা, আর পারবা না, ইত্যাদি ইত্যাদি, এগুলো হবে না। রাজাকারের বাচ্চা সেটা ঠিক আছে, রাজাকারের বাচ্চা হয়েছে ঠিক আছে, কিন্তু রাজাকারের বাচ্চা তো নামাজ পড়ে, ভালো কাজ করে। আর মুক্তিযুদ্ধ পুলিশ যে অ্যাকশনে যাবে, সেই অ্যাকশন যাওয়ার সময়টা তারা পাচ্ছে না, ঝটিক আক্রমণের মানে ভয়। এর কারণ হলো যে পুলিশ নর্মালি তাদের হাতে যে অস্ত্র থাকে, আবার সে অস্ত্র প্রয়োগ করা নিয়ে, তারপর শেষে কমান্ড নিয়ে অনেক সময় ঝামেলা থাকে। তো দেখা গেল যে সন্ত্রাসী চাঁদাবাজরা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তারা 999-এ টেলিফোন করে পুলিশ নিয়ে তারপরে পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে, চাপাতি দিয়ে, আগ্নেয়াস্ত্র দিয়ে, এবং এটা এখন পুলিশের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। এবং একই ঘটনা যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যারা মিছিল করছে তারা এই কাজগুলো করে, এটা পুলিশ কিভাবে সামাল দেবে? এগুলো একটা। ২ নম্বর হলো যে এরা যে আওয়ামী লীগের লোক, এটাও তো নাও হতে পারে। দেখা গেল যে আওয়ামী লীগের নাম ব্যবহার করে, ছাত্রলীগের নাম ব্যবহার করে কোনো গুপ্ত সংগঠন তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, সরকারকে নাস্তানাবুদ করার জন্য এই কাজ করা হতে পারে। এর কারণ হলো এখন যে সার্বিক পরিস্থিতি, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতা নেই, কোনো কর্মী নেই, সব পলাতক। আমি নিজে কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে তোমরা একটু সাহস কি আছে তোমাদের? তারা অনেকে জিজ্ঞেস করে যে রনি ভাই আমাদের ভবিষ্যৎ কি? তাই বললাম যে তোমাদের ভবিষ্যৎ তোমার কাছে। তোমার কি সাহস আছে যে আমি ছাত্রলীগ করতাম বা আমি আওয়ামী লীগ করতাম এই কথা বলে একটু ৩২ নম্বর গিয়ে দাঁড়াতে, রাজপথে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে হ্যান্ডশেক করতে, যে ভাই আমি একসময় আওয়ামী লীগের ওরকম উপজেলা কমিটির অমুক ছিলাম, এই কথা বলার সাহস আছে? বলে যে না, নেই। তা বললাম যে ধরো আরও যারা সিনিয়র আছেন তাদেরকে বলি যে ধরো বা ধরেন শেখ হাসিনা আপনাকে ডিক্লেয়ার করে দিল যে এখন থেকে বাংলাদেশে অমুকে আমার প্রতিনিধি, মুখপাত্র, অমুকে আমার সাধারণ সম্পাদক, আপনার অবস্থা কি হবে? মানে আতঙ্কে তাদের গলা শুকিয়ে গেল। মানে তারা কিছু নির্বাক, যদি তাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকতো তারা বলতো যে গলায় দড়ি দিয়ে মরতাম। তো সেই যদি অবস্থা হয়, তাহলে এখন এই সময়টিতে এত ঘন ঘন যে আওয়ামী লীগের মিছিল, এটা আমি মিলাতে পারছি না। আমি বিএনপিতে আছি, আওয়ামী লীগে ছিলাম, অন্যান্য রাজনৈতিক দল জাতীয় পার্টি জামাতকে খুব কাছের থেকে চিনি, এবং বাংলাদেশে এই যে জুলাই আগস্ট বিপ্লব যারা করেছে তাদের অলমোস্ট সবাইকে চিনি, যারা ছাত্রনেতা আছেন তাদেরকে চিনি। এবং গত ১ বছর ধরে যে রসায়ন হচ্ছে, সেই রসায়নের মধ্যে এই যে ঘন ঘন যে আওয়ামী লীগের মিছিল, এটা আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি। এটা কি আসলে আওয়ামী লীগ নাকি অন্য কিছু? কেন হচ্ছে? এই সময়টাতে কি দরকার? আওয়ামী লীগ কি মনে করে, যদি ধরুন আওয়ামী লীগই করেছে, তারা কি মনে করে যে এইগুলো করে তারা নির্বাচন বানচাল করবে? নির্বাচন বানচাল করলে কি তাদের লাভ হবে? আমি তো মনে করি না। বরং নির্বাচনে যদি জামাত আসে, নির্বাচনে যদি বিএনপি আসে, এনিথিং আওয়ামী লীগের জন্য বর্তমান পরিস্থিতি যেটা বর্তমান রয়েছে তার চেয়ে আগামীতে ভালো হবে। তো কাজে তাদের তো নির্বাচনে স্বাগত জানানো উচিত। অনেকে অধৈর্য হয়ে আর্মি শাসনের কথা বলে। বিশ্বাস করুন, আমি আর্মি শাসন সম্পর্কে আমি এটাকে একটা চিরস্থায়ী সমাধান মনে করি না। সবচেয়ে যেটা বলা হয় সুন্দরতম সেনা শাসন, সবচেয়ে সুন্দরতম, ধরেন নেপোলিয়ন বোনাপার্ট। তো নেপোলিয়ন বোনাপার্টের যে সেনা শাসন, আমি যদি মনে করি গণতন্ত্র যদি খন্দকার মোশতাকের অধীনেও হয়, তবু আমার কাছে মনে হয় নেপোলিয়ন বোনাপার্টের সেনা শাসনের চাইতে খন্দকার মোশতাকের গণতন্ত্র ফার বেটার। অ্যাটলিস্ট হলো কি, মানুষ অভাব সহ্য করতে পারে, কষ্ট সহ্য করতে পারে, কিন্তু পেটের ক্ষুধা সহ্য করতে পারে, কিন্তু মুখ যদি বন্ধ করে দেয়া হয় তখন মানুষ অস্থির হয়ে পড়ে, পাগল হয়ে পড়ে। পৃথিবীর অনেক ওয়েলফেয়ার স্টেট ছিল যেখানে অন্ন বস্ত্রের সমস্যা ছিল না, তারপরে বাসস্থানের সমস্যা ছিল না, চিকিৎসার সমস্যা ছিল না, কর্মসংস্থানের সমস্যা ছিল না, প্রাইড অ্যান্ড প্রেস্টিজের সমস্যা ছিল না, কিন্তু
সমস্যা ছিল গণতন্ত্রের। আর সেই গণতন্ত্রের জন্য হাজার বছর ধরে মানুষ যে হাহাকার করেছে, সেই হাহাকার স্তব্ধ হয়ে যায় সামরিক শাসনে বা কর্তৃত্ববাদী শাসনে। আপনি চিন্তা করুন যে রোমান সাম্রাজ্যে জুলিয়াস সিজার মানে এমন একটা ইতিহাস, মহাকালে একে অতিক্রম করার মতো কোনো মহানায়ক তৈরি হবে না। আলেকজান্ডারের সাথে তার একটা ডিফারেন্স ছিল, তিনি এরকম একটা ডাইনেস্টি তৈরি করেছিলেন যারা পৃথিবীকে 800 বছর, হোল পৃথিবী রোমান এম্পায়ার শাসন করেছে, যে জুলিয়াস সিজার। এবং তাকে যখন তার বন্ধু মেরে ফেলল, অপরাধ ছিল কি, তিনি নিজেকে ডিক্টেটর হিসেবে ঘোষণা করলেন, সম্রাট হিসেবে ঘোষণা করলেন এই অপরাধে। কিন্তু তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে তার মৃত্যুর পর সিভিল ওয়ার শুরু হয়ে গেল। তো যেটা বলছিলাম যে তিনি মার্কিন রোমান সিনেটকে যে সম্মান দিয়েছিলেন, তার বন্ধু যারা ছিল তার ঘনিষ্ঠ, সেটা ব্রুটাস, ক্রেশাস, মার্ক অ্যান্টোনিও, পম্পেই, সারা পৃথিবীতে যে মহাকালে অমরত্ব লাভ করেছেন মূলত জুলিয়াস সিজারের জন্য। কিন্তু সেই সিজার যখন গণতন্ত্রকে হরণ করেছেন, সেটা রোমানরা সহ্য করতে পারেনি, তাকে মেরে ফেলেছে। এই হলো গণতন্ত্রের বিউটি। আর একনায়কতন্ত্রের যাকে বলা হয় কোপানল। আপনারা অবাক হয়ে যাবেন যে মুসোলিনি, ইটালির যিনি ফ্যাসিজমের জনক, অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত সাহসী একজন সাংবাদিক ছিলেন এবং সংবাদপত্রকে ব্যবহার করে, সাংবাদিকতা করে তিনি সেখানকার একনায়ক হয়েছিলেন। একইভাবে হিটলার, অসাধারণ বাগ্মী, অসাধারণ দেশপ্রেমিক, অসাধারণ জাতীয়তাবাদী, অসাধারণ সাহসী, এমন কোনো গুণাবলী নেই যে তার নেই। তিনি গান শুনতেন বিটোভেনের। জার্মানির যত সাহিত্যিক, কবি, তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। কিন্তু যেই মুহূর্তে তিনি একনায়ক হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তার সমস্ত গুণাবলী শেষ হয়ে গেছে। তো সেই দিক থেকে সেনা শাসন মানেই একনায়কতন্ত্র, অস্ত্রের ভাষায় কথা। আর অস্ত্রের ভাষায় তারা যখন কথা বলবে, আপনি কথা বলতে পারবেন না। ইভেন ইউ ক্যান নট স্ট্যান্ড বিহাইন্ড দেম, ইন ফ্রন্ট অফ দেম, অর বিসাইড দেম। তাদের আশেপাশে দাঁড়াতে পারবেন না, একজন ক্যাপ্টেনের সামনে দাঁড়াতে পারবেন না। আপনি মির্জা ফখরুল হন আর কিংবা জামাতের আমির হন, তোয়াজ করে আপনাকে দাঁড়াতে হবে। তো এটা আমার কাছে মনে হয় যে এর চাইতে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস হাজার হাজার কোটি কোটি গুণ ভালো ছিলেন, ভালো আছেন। আগামীতে যদি যারাই আসুক গণতান্ত্রিকভাবে, হাজার হাজার গুণ ভালো আছেন। এই ডাকসুতে শিবির এসেছে, সো হোয়াট, শিবিরের জায়গায় ছাত্রদল যদি আসতো তাতেই বা কী হতো। বরং আমরা শিবিরের ভিপি, ছাত্রদলের ভিপি যেই হোক না কেন, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধরুন একজন পুলিশ ইন্সপেক্টর, তাকে দায়িত্ব দেওয়া হলো, একজন ক্যাপ্টেনকে দায়িত্ব দেওয়া হলো, সেখানে ধারের কাছে আমরা ঘুরতে পারবো না। তো সেই দিক থেকে এই যে সামরিক শাসনকে যারা আশীর্বাদ মনে করছেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, আমি বিনয়ের সাথে বলতে চাই যে এটা একটা ভালো সিদ্ধান্ত না। কিন্তু পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, সেক্ষেত্রে এনিথিং মাইট হ্যাপেন এনি টাইম। যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে ঘন ঘন মিছিল কিংবা আওয়ামী লীগের যে ঘন ঘন ঝটিকা মিছিল, এটা সর্বমহলে আতঙ্ক তৈরি করছে, ত্রিমাত্রিক আতঙ্ক। প্রথম আতঙ্ক হলো যে একটা সময় আওয়ামী লীগ মিছিল করতে নামলেই বিএনপি, এনসিপি, জামাত সবাই ঝাঁপিয়ে পড়ত। এখন কেউ ঝাঁপিয়ে পড়ছেন না, জামাতও পড়ছে না, বিএনপিও পড়ছে না, আর এনসিপি তো প্রশ্নই আসেন, এনসিপির সেই সক্ষমতাও নেই। তো পুরো ফাঁকা মাঠে আওয়ামী লীগ যেভাবে গোল দিয়ে যাচ্ছে, এটার নেক্সট টার্গেট কি হতে পারে? আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হবে, নাকি দিল্লির মদদে আবার ফিরে আসবে? আবার ফিরে এসে কি তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রাখবে, গণতন্ত্র রাখবে, স্বতন্ত্র স্বাধীনতা তারা কি রাখবে? কিংবা ভারতের করদ রাজ্য সিকিমে পরিণত হবে? এই কথাগুলো আওয়ামী লীগকে নিয়ে ভয় হচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে আরও ভয়, তারা যদি ফিরে আসে, ইতিহাসের জঘন্যতম একটা যাকে বলে প্রতিহিংসা তারা চরিতার্থ করবে, এবং এটা শেখ হাসিনা নিজে চেষ্টা করলে ফেরাতে পারবেন না। এইবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোজগতে যে প্রতিহিংসা জাগ্রত হয়েছে, যে হতাশা, এবং তারা আর্থিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য
যত রক্ত দরকার, যত মুন্ডু দরকার, যত আগুন দরকার, যত অঙ্গার দরকার, কয়লা দরকার, সব কিছু তারা করবে, কোনো সন্দেহ নেই। টকবগিয়ে ফুটছে। ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম বাবু, তারও একটা অডিও ভাইরাল হয়েছে। এবং সেখানে আওয়ামী লীগের যে পরিকল্পনা, তারা রক্ত দেখতে চাচ্ছে, তারা সংঘাত চাচ্ছে, সংঘর্ষ চাচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারা যেভাবে একই সঙ্গে সব কাজ তারা করতে চাচ্ছে, বলেন তো এগুলো শুনলে আতঙ্কগ্রস্ত না হয়ে কি পারা যায়? এমনিতেই বলেন তো, আপনাদের কয়জনের ব্যবসা বাণিজ্য ভালো আছে? আপনারা কয়জন শান্তিতে ঘুমাতে পারছেন? যারা চাকরি বাকরি করছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা রাজনীতি করছেন, কিংবা যারা লেখাপড়া করছেন, ছাত্র, আপনাদের কারো মনে কি শান্তি আছে বলেন? হতাশা কি আপনাদেরকে গ্রাস করেনি? মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা দেশের বাইরে আছেন, প্রতি মাসে পরিবারকে টাকা পাঠাতে হয়। আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে যেসব সন্তানরা বিদেশে গেছেন, তখন হয়তো অনেকে পরিবারের সঙ্গতি ছিল, এখন নেই। প্রতিটি পরিবারের মধ্যে যে হতাশা ছড়িয়ে পড়েছে, তার মধ্যে যদি আবার রাত, এক একটি রাত ভয়ঙ্কর হয়ে ওঠে, মানুষকে ঘুমাতে দেয় না, মানুষের মনোজগতে যদি যন্ত্রণা তৈরি করে, এবং সেই যন্ত্রণা যদি আবার সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের জন্য 15 বছর এই অবস্থা হয়ে গেছে, 15 বছর এটা ভয়ের রাজত্ব কাজ করছে, সেই আওয়ামী লীগের মিছিল হচ্ছে, তারা হুমকি দিচ্ছে এবং পুলিশের নাকের ডগায়, বিএনপির নাকের ডগায়, বলেন তো ভয় না লেগে পারা যায়? আবার যদি এটা আওয়ামী লীগ না করে অন্য কোনো গুপ্ত সংগঠন বা অন্য কোনো প্রক্সি সংগঠন তারা করে থাকে প্রতিপক্ষকে, যাকে বলা হয় ভয় দেখানোর জন্য, এটা তো আরও ডেঞ্জারাস। আপনি সবসময় দেখবেন প্রকাশ্য শত্রুর চাইতে মোনাফেক আরও বেশি ভয়ানক হয়ে থাকে। তো বাংলাদেশের রাজনীতিতে এখন মোনাফিকের রাজনীতিটা রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এবং এরা ঠিক অ্যাসাসিনেশন গ্রুপ বলা হয় বা হ্যাসাসিনেশন গ্রুপ বলা হয় এদেরকে, যারা প্রায় 300 বছর ধরে সারা পৃথিবীর যে রাজদরবারগুলোতে ভয়ের আতঙ্ক তৈরি করে ফেলেছিল। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য থেকে ইরান, ইরান থেকে ভারতবর্ষ। এই যে এদের যে একটা আত্মঘাতী গ্রুপ ছিল, তো সে ইরানের একটা পাহাড়ে তারা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে যদি একটা চিঠি পাঠাতো যে এত টাকা দিয়ে দাও এবং না হলে তোমাকে মেরে ফেলবো, ওই জমানাতে 200 বছর ধরে এরকম মানে তাদেরকে ভয় পায়নি এমন কোনো রাষ্ট্রশক্তি ছিল না। হালাকু খান, সব মুসলিমরা চেষ্টা করেছে, গাজী সালাউদ্দিন চেষ্টা করেছে, পারেননি। হালাকু খান এদেরকে ধ্বংস করেছিলেন। জমিনে আমরা বলি না যে অনেক সময় অনেক ঘটনা ঘটে, তো হালাকু খান আল্লাহর চাবুক হয়ে পৃথিবীতে এসেছিলেন, বাগদাদ দখল করেছেন, 10 লাখ লোক মেরে ফেলেছিলেন। তার সাথে সাথে এরকম যে অ্যাসাসিনেশন গ্রুপ যারা ছিল, এই উগ্রবাদী, তাদেরকেও তিনি ধ্বংস করেছিলেন। এখন আমাদের মধ্যেও এরকম মানে অদৃশ্য সন্ত্রাস, অদৃশ্য মুনাফেক, এগুলো তৈরি হয়ে গেছে, যার জন্য আওয়ামী লীগের মিছিল দেখে ভয় হচ্ছে। তৃতীয়ত হলো দেশের সবচেয়ে বড় সংগঠন জামাত এবং বিএনপি, এই মুহূর্তে তাদের মধ্যে যে বিরোধ, এবং সেই বিরোধে অনেক রাজনীতির নতুন মেরুকরণ তৈরি হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় বিএনপি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে, অনেক জায়গাতে জামাতের বিরুদ্ধে মিছিল করছে, বিএনপি মিছিল করছে, জামাত এখনও মিছিল শুরু করেনি। এরপর এই দুটো ভাতৃপ্রতিম সংগঠনের মধ্যে যদি মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, আল্লাহ জানে আমাদের তকদিরে